এখানে দেখো এই বহু নির্বাচনী প্রশ্নের শীট হয়তো তোমাদেরকে দেওয়া আছে, না দেওয়া থাকলে আজকে আবার দিয়ে দিব। ওকে, তো 1 নম্বরে কি বলেছে আমাদেরকে, যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ বাম দিকে যাওয়া যায় তবে ওই সংখ্যার নিচের কোনটি পাওয়া যায়? পূর্ববর্তী সংখ্যা, সমান সংখ্যা, পরবর্তী সংখ্যা, মান দ্বিগুণ। এক ধাপ বামে যাওয়া যায়। আমরা যদি একটা সংখ্যা রেখা কল্পনা করি, একটা সংখ্যা রেখা যদি আঁকাই, এক ধাপ বামে যাব। মনে করো আমি এখানে 0, এখানে দিলাম 1, এখানে দিলাম 2। এখন যদি 2 থেকে এক ধাপ বামে আসলাম, এক ধাপ বামে বা এক ঘর বামে আসলাম, তাহলে আসবো কোথায়? 1 এ। তাহলে 2 থেকে এক ঘর বামে আসলে আমরা 1 এ আসি, বা এক ধাপ বামে আসলে কোথায় আসি? 1 এ আসি। তাহলে 2 এবং 1 এর মধ্যে সম্পর্ক কি? আমরা যে 1টা পাইলাম সেই 1টা কি? 2 এর পূর্ববর্তী সংখ্যা, সমান সংখ্যা, পরবর্তী সংখ্যা না মান দ্বিগুণ? এক ধাপ বামে আসলে আমরা কি পাই বাবা? পূর্ববর্তী সংখ্যা। কি পাই? পূর্ববর্তী সংখ্যা, মানে আগের সংখ্যাটা পাই। এক ধাপ বামে আসলে কি পাই? আগের সংখ্যাটা। আর এক ধাপ ডানে গেলে পাই পরের সংখ্যাটা বা পরবর্তী সংখ্যাটা। 2 নম্বর বলেছে আয়, লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণ। আয়, লাভ, বৃদ্ধি। আয় মানে উপার্জন, লাভ মানে ব্যবসায় কি হয়েছে? লাভ হয়েছে। বৃদ্ধি মানে বেড়ে গেছে, বেশি হয়েছে। তাহলে এই যে শব্দগুলো বীজগণিতের ক্ষেত্রে, এই শব্দগুলোকে আমরা পজিটিভ শব্দ মনে করি। ঠিক আছে? কি মনে করি? ধনাত্মক শব্দ, প্লাস শব্দ। কি মনে করি? প্লাস শব্দ মনে করি, ধনাত্মক শব্দ মনে করি। তাহলে আয়, লাভ ও বৃদ্ধি বলতে কি বোঝায় বাবা? এখানে বলছে বাড়ে। কি বলছে এখানে? বাড়ে, সমান, কমে না হ্রাস? তো কমে আর হ্রাসটা কি কথা? কমে যাওয়া, হ্রাস পাওয়া কি কথা? বাড়ে সমান মানে বৃদ্ধি পাওয়া, বেশি হওয়া, আর সমান মানে তো সমান। তাহলে আয়, মনে করো যে আমি আজকে একটা কাজ করে 200 টাকা আয় করেছি। তাহলে আমার আগে যে টাকা ছিল, আমার টাকার পরিমাণটা কি হইল? বেড়ে গেল, বৃদ্ধি পাইল। লাভ, একটা জিনিস বিক্রি করে আমি 200 টাকা লাভ করেছি, তাহলে আমার টাকার পরিমাণ কি হলো? আরো বেড়ে গেল, বৃদ্ধি মানে তো বাড়ায়, বুঝায়। তাহলে এই আয়, লাভ, বৃদ্ধি এগুলো মানে কি বুঝায়? বাড়ে, পরিমাণে কি হয়? বাড়ে। তারপরে দেখো 3 নাম্বার, ব্যয়, ক্ষতি, হ্রাস। সেরকম ভাবেই ব্যয় করা। আমার পকেটে 100 টাকা ছিল, বাইরে গেলাম 20 টাকা ব্যয় হলো, মানে কি? কমে গেল। ব্যয় করা মানে কি? কমে যাওয়া। তারপরে বলছে ক্ষতি। তাহলে আমি মনে করো একটা ব্যবসায় আমার 100 টাকা ক্ষতি হইলো, তাহলে আমার যে মূল টাকা, সেই টাকা থেকে 100 টাকা চলে যাচ্ছে। হ্রাস মানে কি? কমা। তাহলে ব্যয়, ক্ষতি ও হ্রাস বলতে কি বুঝায়? কমে। কি বুঝায় বাবা? কমে মানে কমে যাচ্ছে। তাহলে 1, 2, 3 কারো সমস্যা থাকার কথা না। 4 নাম্বার, যদি +7 দ্বারা 7 টাকা আয় বুঝায়, তাহলে 5 টাকা ব্যয় বুঝাবে কোনটি দিয়ে? তো আমি তোমাদেরকে কিন্তু এই ক্লাসটা তৃতীয় অধ্যায়ে আসার পরে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে প্লাস মানে মনে করো আমার কাছে আছে, ঠিক আছে, আর মাইনাস মানে আমার ঋণ। মাইনাস মানে কি? আমার ঋণ। তাহলে +5 টাকা, তার মানে আমার আয় 5 টাকা, -5 টাকা মানে ব্যয় 5 টাকা। কি? আয়ের বিপরীত কি? ব্যয় 5 টাকা। তো এখানে বলেছে +7 টাকা দ্বারা 7 টাকা আয় বুঝায়, তাহলে 5 টাকা ব্যয় বুঝাবে কোনটি দিয়ে? ব্যয়। আয়ের সাথে কি হবে? আয় মানে প্লাস, ব্যয় মানে মাইনাস। তাহলে 5 টাকা ব্যয় মানে কি? -5 টাকা মানে -5। তাহলে এগুলোর মধ্যে -5 কোনটা? এটা শুধু পাই, এটা +5, এটা =5, এটা হলো -5। তাহলে আয় মানে কি? আয় মানে প্লাস বুঝায়। তাহলে 7 টাকা আয় মানে +7, এই যেরকম বলেছে। তাহলে 5 টাকা ব্যয় মানে কি বুঝবো আমরা? -5। 5 টাকা ব্যয় মানে কি বুঝবো? -5।
200 টাকা ব্যাংকে জমা রাখা উপযুক্ত চিহ্ন সহ কোনটি? 200 টাকা ব্যাংকে জমা রাখা, তো আমার জমা রাখা, জমা জমা কি বাবা, জমা জমা বললে কি হয়, জমা বললে প্লাস, আর এখানে কত বলেছে 200 টাকা, তাহলে প্লাস 200, প্লাস 200, তাহলে এই যে প্লাস 200 আছে কোথায়, গ নম্বরে। 200 টাকা ব্যাংকে জমা, 200 টাকা ব্যাংকে জমা, তার মানে কি প্লাস 200। 6 নম্বর বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনটি? পূর্ণ সংখ্যা মানে দশমিক থাকবে না, ভগ্নাংশ থাকবে না, দশমিক ভগ্নাংশ এগুলো থাকবে না। তাহলে খেয়াল করি, আর ঋণাত্মক মানে মাইনাস থাকবে আগে, ঋণাত্মক মানে কি পূর্বে বা আগে মাইনাস থাকবে, আর পূর্ণ সংখ্যা মানে দশমিকও থাকবে না, ভগ্নাংশ থাকবে না। দেখো ঋণাত্মক বলেছে কিন্তু এর আগে তো মাইনাস নাই, তাহলে এটা হবে না। দেখো এর আগে মাইনাস আছে কিন্তু পরে দশমিক আছে, তাহলে এটা পূর্ণ সংখ্যা না, এটা হবে না। এটা কি দশমিক আছে মাইনাসও নাই, হবে না। দেখো মাইনাস আছে আর পরেরটা কি পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের উত্তর কি ঘ, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক মানে কি সামনে মাইনাস থাকবে, পূর্ণ সংখ্যা মানে যে সংখ্যার কথা বলেছে সেই সংখ্যাটা দশমিকও হবে না, ভগ্নাংশ হবে না, পূর্ণ হবে। তাহলে যেসব ভগ্নাংশ যেসব সংখ্যা ভগ্নাংশ নয় তা পূর্ণ সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মাইনাস চিহ্ন দ্বারা লেখা হয়, এখানে 3.5 পূর্ণ সংখ্যা নয়, এটা একটি ভগ্নাংশ, 3 পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -3, এটা বুঝাই দিয়েছি। 7 নাম্বার নিচের তথ্যগুলো লক্ষ্য করো। ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের চেয়ে ছোট, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা আমরা যখন এই যে সংখ্যা রেখা আঁকাই, আমরা যখন কি করি বাবা, সংখ্যা রেখা আঁকাই, একটা সংখ্যা রেখা আঁকাইলাম, এখানে দিলাম 0, এদিকে দিলাম 1, এদিকে দিলাম 2, এদিকে দিলাম -1, এদিকে দিলাম -2। আমরা বলেছি যে সবসময় সংখ্যা রেখায় বামের সংখ্যা ছোট, ডানের থেকে বামের সংখ্যাটা ছোট, বামে যত যাবে তত ছোট ছোট ছোটই থাকবে, ঠিক আছে। তাহলে আমি আবারও বলছি বামের সংখ্যা সবসময় ছোট। এখানে বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্যের চেয়ে ছোট। ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে যেগুলোর সামনে মাইনাস আছে, তার মানে এই অঙ্কগুলো বলেছে, এইগুলো শূন্যের চেয়ে ছোট। হ্যাঁ, কারণ সবই তো শূন্যের বামে, তাহলে সবাই শূন্যের থেকে ছোট। ক্লিয়ার? বামে যারা থাকে তারা ছোট, তাহলে বামে সব মাইনাস আছে, তাহলে সব মাইনাস সংখ্যাগুলো কি শূন্যের থেকে ছোট। তাহলে এটা ঠিক আছে 1 নম্বর। 2 নম্বর বলেছে শূন্য এর ডান দিকের সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা এই যে পূর্ণ, আমরা যে ইয়েটা আঁকাইলাম, আমরা যে সংখ্যা রেখাটা আঁকাইলাম, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি দেখো তো বাবা। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, শূন্যের ডানে কি সংখ্যা, শূন্যের ডানে হলো ধনাত্মক সংখ্যা, বামে ঋণাত্মক সংখ্যা। শূন্যের ডানে ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ সংখ্যা, প্লাস বামে ঋণাত্মক সংখ্যা, বামে কি ঋণাত্মক সংখ্যা, কিন্তু এখানে বলেছে শূন্য এর ডান দিকের সংখ্যাগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা আমাদের ঠিক না। শূন্যর ডান দিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, -5 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আগে মাইনাস আছে তার জন্য ঋণাত্মক, আর শুধু 5 তো পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের ঠিক হলো 1 আর 3। ঠিক হলো কোনটা, 1 আর 3, মানে উত্তর হলো কি খ নাম্বার, 1 আর 3। সাত নম্বর 8 নম্বর দেখি এবার। -7 এর পরবর্তী সংখ্যা কত, মাইনাস বলছি, শুধু 7 এর পরবর্তী সংখ্যা কত। পরবর্তী সংখ্যা বের করতে গেলে কি করা লাগে, পরবর্তী সংখ্যা মানে +1, পরবর্তী সংখ্যা মানে +1, তাহলে 7 + 1 কত হচ্ছে 8, 7 + 1 তাহলে কত হচ্ছে 8, এই যে 8। পরবর্তী সংখ্যা মানে +1, পরবর্তী সংখ্যা মানে কত যোগ করব, +1, অথবা সংখ্যা রেখায় ডানের সংখ্যাটা হলো পরবর্তী সংখ্যা, বামের সংখ্যাটা হলো পূর্ববর্তী সংখ্যা।
এখানে 9 নাম্বার -15 এর পরবর্তী সংখ্যাটি কত? -15 এর পরবর্তী সংখ্যা, -15 এর পরবর্তী সংখ্যা। এখন যেহেতু আমরা বীজগণিতের পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ এখনো শিখিনি, আমাদেরকে এটা কি করতে হবে? সংখ্যা রেখার মাধ্যমে শিখতে হবে, করতে হবে। -15 এর পরবর্তী সংখ্যা, -15, খেয়াল করি পরবর্তী সংখ্যা মানে সংখ্যা রেখার কোন দিকের সংখ্যা? ডান দিকের সংখ্যা। তো সংখ্যা রেখা আমরা যখন লিখি, এখানে হলো -13, তারপরে আসে -14, তারপরে আসে -15, এইভাবে চলে, তাই না? উল্টা দিক থেকে আসে না, মাইনাস গুলো উল্টা দিক। দেখো প্রথমে কি 0, তারপর -1, -2, -3 এভাবে করতে করতে দেখো -13, -14, -15, এই পাশে আসলে -16, এই সিরিয়ালে চলবে। তো -15 এর পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা মানে ডান সাইডে, সংখ্যা রেখায় ডান সাইডে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি বাবা? সেটাই আমাদের হলো পরবর্তী সংখ্যা, ডান সাইডে যে সংখ্যাটা থাকবে। আমি কি বুঝাইতে পারছি? সংখ্যা রেখা আঁকাবা, আঁকায় আমরা দেখতে পাচ্ছি, আমি অত বড় আঁকাইলাম না, ছোট করে আঁকাইলাম, শুধু কয়েকটা সিরিয়াল লিখলাম যে -13, -14, -15, এই তিনটা লিখলাম। তো লেখার পরে এখানে আমাদের বলেছে -15 এর পরবর্তী সংখ্যা, তার মানে সংখ্যা রেখায় -15 এর ডানে যে সংখ্যাটা থাকে সেটাই হলো তার পরবর্তী সংখ্যা, আর পূর্ববর্তী সংখ্যা হলো বামে যেটা থাকে। একই রকম ভাবে দেখো -6 এর পরবর্তী সংখ্যা কত? -6। আমি যদি সংখ্যা রেখা আঁকাই -6, তাহলে মনে করো -4, তারপরে এদিকে আসছে -5, এদিকে -6, এদিকে -7, এইভাবে সিরিয়ালে চলে আসে 0 থেকে শুরু করে। আমি অতদূর লিখলাম না, কয়েকটা লিখলাম। তাহলে -6 এর পরবর্তী সংখ্যা মানে ডান সাইডের সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যা কি হলো? -5। কি হলো? -5, মনে রাখো, ঠিক আছে, মনে রাখো। আর যখন তোমরা যোগ বিয়োগ শিখে যাবে পূর্ণ সংখ্যার বীজগণিতে, তখন তোমরা মুখে মুখে এটা করতে পারবে, অথবা সংখ্যা রেখা না ক্যালকুলেশন করে বা সংখ্যা রেখা না আঁকায় মুখে মুখে করতে পারবে। একটু তোমাদেরকে হিন্ট দিই, আমি তোমাদেরকে ওপরে বললাম যে পরবর্তী সংখ্যা বের করতে গেলে কি করা লাগে? +1 যোগ করা লাগে। কি করা লাগে? +1 যোগ করা লাগে। যার পরবর্তী সংখ্যা বের করতে বলবে তার সাথে +1 করে দেব। কি করব? +1 করে দেব। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে আমরা একটু দেখি। এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে সবাই একটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, আমার 6 টাকা ঋণ আছে, -6 মানে আমার 6 টাকা বাকি আছে, +1 মানে আমি 1 টাকা দিচ্ছি, ওকে 1 টাকা দিচ্ছি, তাহলে আরো বাকি থাকবে কয় টাকা? আরো বাকি থাকবে কয় টাকা? তোমার দোকানে বাকি 6 টাকা, তুমি দোকানদারকে যা যদি 1 টাকা দাও তাহলে আরো বাকি থাকবে কয় টাকা? বাকি থাকবে 5 টাকা, মানে -5। অথবা যদি আমরা কিতাবী ভাষায়, বইয়ের ভাষায় যদি বলি, দুইটা আলাদা আলাদা চিহ্ন, একটা মাইনাস একটা প্লাস যদি থাকে তাইলে সেটা করতে হয় কি? বিয়োগ। কি করতে হয়? বিয়োগ। এবং বিয়োগ করতে হয় এই যে বড় সংখ্যাটা যেটা আছে, মানে বড় যে অঙ্কটা আছে সেটা থেকে ছোটটা। তার মানে এখানে বড় অঙ্ক 6, 6 থেকে 1 বাদ দিলে হবে 5। 6 থেকে 1 বাদ দিলে কত হবে? 5 লিখলাম। এখন এখানে মাইনাস আছে প্লাস আছে, কোন চিহ্ন লিখবো? বড় অঙ্কের চিহ্নটা লিখতে হবে। তো বড় অঙ্কের চিহ্ন মাইনাস। তো এটা পরে গেলে আরো বুঝবা ক্লিয়ার। আমার আপাতত শুধু এতটুকু থিওরি বোঝো, এতটুকু বাংলা ভাষা বোঝো যে -6 + 1 এটা ক্যালকুলেশন কিভাবে করব। একটা দোকানে তোমার 6 টাকা বাকি, 6 টাকা ঋণ, +1 মানে তুমি 1 টাকা ওকে জমা দিয়েছো, 1 টাকা দোকানদারকে জমা দিয়েছো, তাহলে আরো কয় টাকা ঋণ থাকবে? 5 টাকা। ঋণ মানে মাইনাস, ঠিক আছে? অথবা সংখ্যা রেখায় তোমরা এগুলো করতে পারো। 11 নম্বর কি বলেছে? 0, 1, 2, 3 এগুলো কি ধরনের পূর্ণ সংখ্যা? 0, 1, 2, 3 খেয়াল করি 0 আছে, কিন্তু শুধু যদি 1 থেকে শুরু হইতো তাহলে স্বাভাবিক পূর্ণ সংখ্যা। আর যেহেতু 0 আছে, 0 প্লাস স্বাভাবিক সংখ্যা, 0 প্লাস স্বাভাবিক সংখ্যা, সেটাকে বলি কি আমরা? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বলি সেটাকে?
অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বলি সেটাকে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে। 12 নাম্বার কি বলেছে? শূন্য থেকে ছোট পূর্ণ সংখ্যা কি বলে? শূন্য থেকে ছোট সংখ্যাকে কি বলে? ঋণাত্মক সংখ্যা। শূন্য থেকে যেগুলো ছোট তাদেরকে কি বলে? ঋণাত্মক সংখ্যা। আর শূন্য থেকে যেসব বড় তাদেরকে কি বলে? ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড় ঋণাত্মক সংখ্যা, আর শূন্য থেকে বড় ধনাত্মক সংখ্যা। মনে রেখো, শূন্য থেকে ছোট ঋণাত্মক, শূন্য থেকে বড় ধনাত্মক। তেরো নাম্বার, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি শূন্যের চেয়ে ছোট? শূন্যের থেকে ছোট কোনটা? এইখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি আমরা, অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা শূন্যের চেয়ে ছোট? দেখো, আমি যদি লাস্টের দিক থেকে আসি, দেখো -2 শূন্যের থেকে ছোট না। 2 বলছি, শুধু 2 শূন্যের থেকে ছোট না। 4 শূন্যের থেকে ছোট না। 3 শূন্যের থেকে ছোট না। -4 এটা শূন্যের থেকে ছোট, কারণ আমরা বলেছি ঋণাত্মক সংখ্যা শূন্যের থেকে ছোট। ঋণাত্মক সংখ্যা মানে কোন সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে সে শূন্যের থেকে কি ছোট। মনে রাখবে। 14 নম্বর বলেছে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো শূন্যের ডান দিকে অবস্থিত? শূন্যের ডানে প্লাস সংখ্যা থাকে, ধনাত্মক সংখ্যা থাকে। তাহলে যেগুলো সংখ্যা প্লাস অথবা ধনাত্মক সংখ্যায় আমরা জানি সচরাচর কি করে? প্লাস থাকে না। সচরাচর কি হয়? প্লাস থাকে না। ওকে, তাহলে শূন্যের ডানে কি থাকে? ধনাত্মক সংখ্যা। শূন্যের ডানে ধনাত্মক সংখ্যা। তাহলে এই যে দেখতে পাচ্ছি 1, 2, 3, দেখো 1, 2, 3, 4 এগুলো শূন্যের ডান দিকে থাকে। এগুলো কিন্তু এখানে ডান দিকে সেজন্য না। আমরা যদি সংখ্যা রেখা আঁকাই তাহলে শূন্য ডানে 1, 2, 3, 4 এগুলো থাকে। তার জন্য বলছি আমরা শূন্যের ডানে কি থাকে? ধনাত্মক সংখ্যা। তো এখানে আমাদের অপশন আছে, এই অপশনের মধ্যে কোনগুলো শূন্যের ডানে থাকে? দেখো -2 শূন্যের ডানে থাকে, মাইনাস দিয়েছে, মাইনাস তো শূন্যের ডানে থাকে না, তাহলে এই অপশনটা হবে না। বাদ বাকি দুইটা শূন্যের ডানে থাকলেও তিনটা অপশনই মিলতে হবে। দেখো এখানে -3, -2, -1 মাইনাস কখনো শূন্যের ডানে থাকে না। দেখো 1, 2 শূন্যের ডানে থাকে, কিন্তু -3 মাইনাস শূন্যের ডানে থাকে না। 2, 3, 4 এই সংখ্যাগুলো শূন্যের ডানে থাকে। মাইনাস চিহ্নযুক্ত রাশিকে কি বলে? মাইনাস চিহ্নযুক্ত রাশিকে কি বলে? ঋণাত্মক রাশি। কি বলে বাবা? ঋণাত্মক রাশি। মাইনাস চিহ্নযুক্ত রাশি ঋণাত্মক রাশি। ওকে, ঋণ রাশি। কোন বিন্দু শূন্য থেকে ডান দিকে 5টি ধাপ হলো তার অবস্থান নিচে কোনটি? শূন্য থেকে ডান দিকে 5টি ধাপ, শূন্য থেকে ডানে 5টি ধাপ। আমরা যদি সংখ্যা রেখা আঁকাই, এ মনে করো শূন্য, 5 ধাপ, 1, 2, 3, 4, 5 5 ধাপ ডানে। তাহলে যেটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 5 ধাপে গেলে কোথায় পৌঁছায়? 5 এ পৌঁছায়। +5 বা শুধু 5, +5 বা শুধু 5। কোন বিন্দু শূন্য থেকে ডান দিকে 5টি ধাপ হলো +5 বা শুধু 5, দুইটাই হবে উত্তর। কিন্তু শুধু 5 ও হবে আবার +5 ও হবে। খ গ দুইটাই কিন্তু এটার উত্তর হবে। ঠিক আছে? তো ডান দিকে গেলে বললে প্লাস, বাম দিকে বললে মাইনাস। প্লাস কিন্তু লিখতে হয় না অনেক সময় কি এই 6 এ তোমরা একটু লিখবা, তারপরে প্লাস লিখতে হবে এক্সট্রা করে। +5 আর 5 একই জিনিস। কোন সংখ্যা 3 মানে কি? 3 মানে বোঝাচ্ছে এটা হলো +3। প্লাস সবসময় কি
দেওয়া লাগে না, দেওয়া লাগে না। এখন মনে করো কি হয় বাবা, এখন খেয়াল করো, শহরে বিশেষ করে, গ্রামের মানুষ তো আর ঋণ করে বাড়ি করে না। গ্রামের মানুষ কি করে, দেখা গেল অনেকের অনেক বিঘা সম্পত্তি, অনেক টাকা পয়সা, কিন্তু ঋণ করবে না। বাড়িঘর করা হলে হোক না হলে না হোক, সচরাচর করে না, এখন হয়তো করতে পারে। তো শহরের মানুষেরা করে কি জানো, টাকা অনেক আছে, ব্যাংকে অনেক টাকা, তারপরেও আরেকটা ব্যাংক থেকে বা ওই ব্যাংক থেকে কি করবে, লোন নিবে, ঋণ নিবে। ঠিক আছে, 2 কোটি, 1 কোটি, 5 কোটি লোন নিয়ে বাড়ি বানাবে। তো যেসব বাড়ি লোন নিয়ে করা হয়, সেই সব বাড়ির সামনে গেটের সাথে অথবা সাইডে কোনো জায়গায় লেখা থাকে যে এই বাড়িটি এই ব্যাংকের এই শাখা থেকে ঋণ নিয়ে করা, বা এই ব্যাংকের এই শাখায় দায়বদ্ধ, যতদিন ঋণ পরিশোধ না হবে, এরকম একটা সাইনবোর্ডের মতো ওই বাড়ির দেয়ালের সাথে লাগানো থাকে সচরাচর। তো কি জন্য লাগানো থাকে, কারণ ও ঋণ নিয়েছে। পাশাপাশি আরো অনেক বাড়ি আছে, অনেক বাড়িতে লেখা নাই যে এই বাড়িটা কোথাও থেকে ঋণ নিয়ে করা হয়নি বা কারোর কাছে দায়বদ্ধ না। তাহলে এখান থেকে কি বুঝলা বাবা, যারা ঋণ নেয় তাদের বাড়ির সামনে লিখে দিতে হয় যেটা ঋণ নিয়ে করেছে বা এই ব্যাংক থেকে ঋণ নেওয়া করা, যাতে করে এই বাড়িটা বেচা বিক্রি এরকম কিছু না করতে পারে। আর যারা ঋণ নিয়ে করেনি তারা কি আবার বাড়ির সামনে লিখে রাখবে যে এই বাড়িটা ঋণ নিয়ে করা হয়নি বা কারোর থেকে ধার দেনা করে করা হয়নি, এরকম তো না। তো তার জন্য বলছি যে এখানে হলো যখন সংখ্যাটা মাইনাস হবে, যখন ঋণ হবে, অবশ্যই সেটা উল্লেখ করে দিতে হবে। আর প্লাস হইলে উল্লেখ করার দরকার পড়ে না, +5 লেখে না, লিখতে হয় কি শুধু 5। শুধু 5 মানে আমরা কি বুঝি, এটা হলো +5। তাহলে শূন্য বিন্দুর বাম দিকে 6টি ধাপ, নিচের পংক্তি, বামের 6টি ধাপ। বাম দিকে শূন্যের বামে যত ধাপ যাবে সেটাই হবে তার, বামে গেলে মাইনাস, ডানে গেলে প্লাস। বামে 6 ধাপ গেছে, তার মানে বাম দিকে -6, ডান দিকে 5 ধাপ গেছে, তার মানে কি +5 বা শুধু 5, +5 বা শুধু 5। ঠিক আছে, তাহলে শূন্যের বাম দিকে 6 ধাপ মানে -6, তাহলে উত্তর কি হবে, -6। 18 নাম্বার, অঋণাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্র করলে কি পাওয়া যায়। অঋণাত্মক ঋণাত্মক একত্রে করলে কি পাওয়া যায়, পূর্ণ সংখ্যা। একত্রে করলে কি পাওয়া যায় বাবা, পূর্ণ সংখ্যা। তার মানে খেয়াল করি আমরা খেয়াল করো, এখানে শূন্য, এটা হলো 1 2 3 4 5, এখানে -1 -2 -3। এই যে বাম সাইডের যে সংখ্যাগুলো এদেরকে বলে ঋণাত্মক। বাম সাইডের সংখ্যাগুলো কি, ঋণাত্মক। ঠিক আছে, শূন্যের আগ পর্যন্ত, শূন্য না কিন্তু, শূন্যের আগ পর্যন্ত এগুলো কি বাবা, ঋণাত্মক। শূন্যের আগ পর্যন্ত এই যে -1 থেকে শুরু করে এগুলো, এরা কি ঋণাত্মক। আর শূন্য সহ ডান দিকে যেগুলো আছে এরা হলো অঋণাত্মক। অঋণাত্মক। তাহলে সবাই মিলে কি হচ্ছে, ঋণাত্মক অঋণাত্মক, মানে এরা বাম দিক থেকে -0 আগ পর্যন্ত আসলো, আবার 0 থেকে প্লাস পর্যন্ত অসীম চলে গেছে। তাহলে সবকিছু মিলে কি হয়, পূর্ণ সংখ্যা। কি হয় বাবা, পূর্ণ সংখ্যা। সবকিছু মিলে কি হয়, পূর্ণ সংখ্যা। তারপরে খেয়াল করি, ঋণাত্মক সংখ্যা লেখার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়। কানাও পারবে, ঋণাত্মক সংখ্যা ব্যবহার করার জন্য মাইনাস ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, মাইনাস। 20 নাম্বার, ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি। শূন্য বিন্দুর ডান দিকের ধাপকে প্লাস চিহ্ন দ্বারা সূচিত করা হয়। হ্যাঁ ঠিক আছে,
শূন্যর ডানে যারা আছে তাদেরকে প্লাস চিহ্ন দিতে হয় অথবা না দিলেও হয়। শূন্য বিন্দুর বাম দিকের ধাপকে মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করা হয়। সূচিত করা মানে মাইনাস চিহ্ন দ্বারা লেখা হয়, চিহ্নিত করা হয়। ঋণাত্মক ও ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার মধ্যবিন্দুতে শূন্যের অবস্থান। হ্যাঁ অবশ্যই, তাহলে তিনটাই সঠিক। তিনটা সঠিক মানে যে ঘ নাম্বার আমাদের উত্তর 1 2 3 1 2 3। 21 নাম্বার -10 এর পরবর্তী সংখ্যা কোনটি? আমি একটু আগে তোমাদেরকে শিখালাম -10 পরবর্তী সংখ্যা মানে +1 এক যোগ করে দেব। তাহলে খেয়াল করো আমি কি শিখেছি যে তোমাদের বাকি 10 টাকা, জমা দিচ্ছে 1 টাকা, তাহলে বাকি থাকবে আরো কয় টাকা? 9 টাকা, -9। তাহলে যে -9 কোথায় আছে এটাই হলো পরবর্তী সংখ্যা, অথবা সংখ্যার আকারে দেখবা যে -10 এর ডানে কোন সংখ্যা আছে। ওকে। 22 নাম্বার -1 এর দুই ধাপ ডানের সংখ্যা কত? ডান বললে যোগ করে দিব, ডান বললে কি করব? যোগ করে দিব। দেখো -1 +2 ডান দিকের সংখ্যা বের করতে বলেছে, দুই ধাপ ডান, তার জন্য কি করলাম আমরা? +2 যোগ করে দিলাম। এখন এই যোগফলটা কি রকম হবে অথবা এই ফলাফল এটা ক্যালকুলেশন করলে কি হবে? তোমার দোকান বাকি 1 টাকা, তুমি দোকানদারকে দিয়েছো 2 টাকা, কাহিনী কি ঘটবে? তুমি 1 টাকা বাকি করে 2 টাকা দিয়েছো, বা 1 টাকার জিনিস কিনে 2 টাকা দিয়েছো, তাহলে দোকানদার তোমাকে 1 টাকা ফেরত দিবে, যেটা তোমার পকেটে আসবে। তোমার পকেটে আসবে মানে কি? সেটা প্লাস, মানে শুধু 1। অথবা এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, -1 এর দুই ধাপ ডানে, দেখো এখানে 0, এখানে কি 1, এখানে 2, এখানে -2। তো এই সংখ্যা রেখাটা কি বলেছে? -1 এর দুই ধাপ ডানের সংখ্যা। ধাপ, ধাপ বলতে আমরা লাফ দিব, ধাপ লাফ একই কথা। দেখো একটা লাফ দিলাম আর একটা লাফ দিলাম, ঠিক আছে? পা দিয়ে যেভাবে ধাপ দাও, এভাবে ধাপ দাও, ধাপ দাও, ধাপ আর লাফ, ঠিক আছে? দুই ধাপ ডানের সংখ্যা। তাহলে -1 থেকে ডান দিকে দুইটা লাফ দিলাম, দুইটা ধাপ দিলাম, পা দিয়ে ধাপ দিলাম, লাফ দিলাম, তাহলে কোথায় গেল? 1 এ গেল। অথবা যদি এভাবে ক্যালকুলেশন করতে পারো খুবই ভালো হয়। 23 নম্বর -3 এর তিন ধাপ বামের সংখ্যা। বামের সংখ্যা মানে মাইনাস। দেখো +3 দুই ভাবে দেখাই, ঠিক আছে? +3 -3 বামের সংখ্যা। বাম দিকে গেলে মাইনাস, ডান দিকে গেলে প্লাস। আমি যদি ধাপগুলো ডানে দিই তাহলে প্লাস, ধাপগুলো যদি বামে দিই তাহলে কি? মাইনাস। তাহলে এখানে ধাপ দিয়েছে বামে, ধাপ দিয়েছে বামে, তার জন্য মাইনাস। তাহলে দেখো +3 মানে কি? শুধু 3। তাহলে 3 থেকে 3 বাদ দিব, মানে নরমাল বীজগণিত না। +3 মানে কি? 3। তাহলে কি 0 না? তাহলে কি 0। অথবা তুমি যদি সংখ্যা রেখা আঁকাও, সংখ্যা রেখা যদি আঁকাও, কি বলেছে সংখ্যা রেখায়? +3 এর তিন ধাপ বামে। ওকে, তাহলে এখানে দেখো 0 1 2 3 -1 -2। 3 থেকে বাম দিকে তিনটা লাফ দিবে, 3 থেকে +3, এটা গেল +3, তিনটা লাফ দিল বাম দিকে, একটা লাফ দিল 2 এ এসে পড়লো, আরেকটা লাফ দিল 1 এ এসে পড়লো, আরেকটা লাফ দিল 0 তে এসে পড়লো। তিনটা লাফ দিবে, একটা লাফ দিলে 2 তে এসে পড়লো, দুইটা লাফ দিলে 1 এ, তারপরে লাফ দিলে 0 তে। ওকে, অনেক ভাবে অঙ্ক শেখা যায়। অঙ্ক শেখার যদি নিয়ত করে থাকো, ঠিক আছে, তাহলে ভালোভাবে শিখতে পারবা। আর যদি তোমার নিয়ত ঠিক না থাকে তাহলে তো সমস্যা। এখন যদি বাবা মায়েরা যদি জোর করে পড়াইতে বসে, সেই পড়া ঢুকবে না। পড়া মানে অন্য জিনিস, শিখতে হবে, আগ্রহ হইতে হবে। আমরা যেরকম গেম খেলাতে আগ্রহ পাই, ঠিক আছে? তোমরা তো 6 এ পড়ো, আমার এক ভাতিজাও 6 এ পড়ে, তোমাদের সাথে ক্লাস করছে, ঠিক আছে? তোমাদের সাথে ক্লাস করছে, ও গেম খেলে মাঝে মধ্যে, দেখি আমার বাসায় আসলে, বাড়িতে গেলে দেখি গেম খেলে, ঠিক আছে? ক্লাস করছে তোমাদের সাথে, নাম হলো সুমন, গেম খেলে। তো তোমরা হয়তো অনেকে খেলো। তাহলে গেম খেলাতে আমাদের আগ্রহ আছে, কিন্তু অঙ্ক শিখাতে আগ্রহ নাই। তো এই আগ্রহটা যদি আমরা অঙ্কতে দিই, দেখি এই অঙ্কটা আমি পারি নাকি। আচ্ছা, স্যার এই শীটটা দিয়েছে, দেখি আমি একা একা সলভ করতে পারি নাকি। আচ্ছা, বাবা আজকে গাইড কিনে আনছে, দেখি গাইডের অঙ্ক আমি পারি নাকি। আমাদের সময় কিরকম হইতো জানো? আমরা অঙ্ক শিখতাম কিভাবে?
প্রথম হয়তো টিচাররা একটু শিখাই দিত, তারপরে আমরা করতাম কি, প্রতিযোগিতা থাকতো আমাদের মধ্যে, কয়েকজন বন্ধু ছিল, প্রতিযোগিতা থাকতো। আমরা প্রাইভেট পড়তাম, ঠিক আছে, আমাদের এক হিন্দু টিচার ছিল, মারা গেছেন, প্রাইভেট পড়তাম ঠিক আছে, কিন্তু আগেই আমরা গাইড দেখে বা স্যারের ওই খাতা দেখে অঙ্কগুলো করে যেতাম। পরে গিয়ে কি মজা লাগতো, আমি পারি, স্যার এটা করাচ্ছে, আমি কিন্তু এটা পারি। কিন্তু এখনকার জেনারেশনের সমস্যাটাই ভিন্ন, মানে তোমরা এতটাই অলস প্রকৃতির বা এতটাই অনীহা পড়াশোনার। কয়জন আছে এরকম যে পড়ার আগে স্যার আজকে এটা পড়াবে, আমি একটু পড়ে যাই, স্কুলের পড়া বলছি, কোচিং এর পড়া বলছি, আমার কাছে বলছি, কয়জন আছো যে টিচার আজকে এই ক্লাসটা নিবে, অন্তত অঙ্ক নিই, তারপরে আরো অন্য অনেক কিছু আছে, এটা নিবে, আমরা এটা একটু আগে দেখি তো, আমি পড়ি তো, তাহলে টিচার করাইলে আমার কি লাগবে, শান্তি লাগবে, আমি এগুলো পারি। তা আমরা স্কুলে সবসময়, স্কুলে বলো প্রাইভেটে বলো, হয়তো ক্রিটিক্যাল জিনিসগুলো টিচাররা বুঝাই দিত, তারপরে আমরা করতাম কি, গাইড দেখতাম, টিচারদের খাতা দেখতাম, দেখে আমরা আগেই পড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করতাম একা একা। হয়তো কিছু ল্যাগ থাকলে টিচার আবার পড়িয়ে দিলে হয়ে যেত। তো পড়াশোনার সিস্টেম এটা, ভালো স্টুডেন্টের পড়াশোনার পদ্ধতি এটা। আর তোমরা সবসময় চেয়ে থাকো যে স্যার কোন সময় পোস্ট দিবে, স্যার কোন সময় ভিডিও দিবে, তখন শিখবো। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু নিজে আগে করার চেষ্টা করো, তাইলে তুমি তোমার ব্রেনটা ডেভেলপ করতে পারবা, টিচারের আগে চলবা। যাই হোক, দেখো -5 এর পরবর্তী সংখ্যাটি কত? -5 এর পরবর্তী সংখ্যা বের করতে বললে 1 যোগ করব, 1 যোগ, তাহলে -4 অথবা সংখ্যা রেখায় যদি আমি দেখাই, দেখো -3 -4 -5 -6, পরবর্তী সংখ্যা মানে কি, এই যে 4 দেখতে পাই। 25 নাম্বার, 6 এর পূর্ববর্তী সংখ্যা 5, ভালো কথা, 5 ঠিক আছে। পূর্ববর্তী মানে কি? পূর্ববর্তী মানে 1 বিয়োগ, পূর্ববর্তী মানে কি? পূর্ববর্তী মানে পূর্ববর্তী সংখ্যা, এটা মানে বুঝাবে 1 বিয়োগ করে দেব, -1 করব, মানে 1 বিয়োগ করব, -1। পরবর্তী সংখ্যা এটা বললে আমরা কি করব, +1, পূর্ববর্তী সংখ্যা বের করতে বললে 1 বিয়োগ করে দিব, পরবর্তী সংখ্যা বের করতে বললে 1 যোগ করে দিব। তাহলে দেখো 6 এর পূর্ববর্তী মানে 6 - 1, তাহলে হলো কত, 5। তাহলে পূর্ববর্তী মানে আগের সংখ্যাটা হলো 5। ক্লিয়ার? এটা তো ঠিক আছে। তারপর বলছে -7 এর পূর্ববর্তী সংখ্যা -6, -7 এর পূর্ববর্তী, ভালো করে খেয়াল করি, পূর্ববর্তী মানে 1 বিয়োগ করব, তাহলে -7 এর পূর্ববর্তী -7 বিয়োগ কত, -1, তাই না? -7 -1, ওকে। তাহলে খেয়াল করি, একটা দোকানে আমার 7 টাকা বাকি, আমি গিয়ে আরো 1 টাকা বাকি দিলাম, তাহলে আমার হিসাবটা কি দাঁড়াবে, 8 টাকা বাকি। কয় টাকা বাকি? 8 টাকা বাকি। কয় টাকা বাকি? 8 টাকা বাকি। তাইলে পূর্ববর্তী সংখ্যা কত আমার? -7 এর পূর্ববর্তী সংখ্যা কত? -8। -7 এর পূর্ববর্তী সংখ্যা কত? -8। অথবা যদি আমি সংখ্যা রেখায় দেখি, খেয়াল করো, -6 -7 -8 -9, পূর্ববর্তী মানে বামের সংখ্যা, সংখ্যা রেখায় বামের সংখ্যা, কোথায় সংখ্যা? বামের সংখ্যা। তাহলে -7 এর পূর্ববর্তী সংখ্যা মানে কি? বামে যে সংখ্যাটা আছে, -7 এর বামে আছে -8, তাহলে এইটা আমাদের ঠিক না, 2 নাম্বারটা কি ঠিক নাই। ওকে। 3 নাম্বার বলছে -5 এর পরবর্তী সংখ্যা -4, -5 এর পরবর্তী সংখ্যা কি? -4। দেখি সংখ্যা রেখা দেখাই, -3 -4 -5 -6, পরবর্তী সংখ্যা, ডানের সংখ্যাটা হলো পরবর্তী সংখ্যা। কি বাবা? ডানের সংখ্যাটা হলো আমাদের পরবর্তী সংখ্যা। তাহলে -5 এর ডানে কি আছে?
-5 এর ডানে -4 আছে, তাহলে এটা ঠিক। এটা আবার এটা বের করতে পারো। পরবর্তী সংখ্যা বের করতে গেলে কি করব, যে সংখ্যাটা বলছে -5 এর পরবর্তী সংখ্যা, তার মানে -5 এর সাথে +1 করে দেব। তাহলে আমার দোকান বাকি 5 টাকা, 1 টাকা আমি দিলাম, তাহলে আমার আরো বাকি থাকবে 4 টাকা। সিম্পল। 26 নাম্বার, 30 কিলোমিটার উত্তর দিকের বিপরীত অর্থ কি? বিপরীত অর্থ 30 এর বিপরীত হয় না, কিলোমিটারের বিপরীত হয় না, শুধু উত্তরের বিপরীত হয়। উত্তরের বিপরীত কি? দক্ষিণ। উত্তরের বিপরীত কি? দক্ষিণ। ওকে, তাহলে 30 কিলোমিটার উত্তর দিক, এর বিপরীত অর্থ হবে কি? 30 কিলোমিটার দক্ষিণ দিক। 30 কিলোমিটার কোন দিক? দক্ষিণ দিক। এত সুন্দর করে অঙ্ক বোঝানোর চেষ্টা করি রে বাবা। সাতাশ নম্বর, -6 এর পূর্ববর্তী সংখ্যাটি কত? -6 আমরা যদি সংখ্যা রেখা আঁকাই, দেখো -4 -5 -6 -7, তো -6 এর পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী মানে আগের সংখ্যা, বামের সংখ্যা, বামের সংখ্যা। তাহলে -6 এর বামে কত আছে? -7। অথবা যদি আমরা খেয়াল করি, আমরা যদি ক্যালকুলেশন করি, পূর্ববর্তী সংখ্যা বের করতে গেলে -1 করা লাগে, যে সংখ্যাটা বলেছে সেখান থেকে -1, ঠিক আছে? তাহলে খেয়াল করে, এক দোকানে আমার বাকি 6 টাকা, আবার আমি 1 টাকা বাকি দিলাম, তাহলে আমার মোট বাকি হলো কয় টাকা? 7 টাকা। 28 নাম্বার, যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডান দিকে যাওয়া যায়, তবে ওই সংখ্যার নিচের কোনটি পাওয়া যায়? এক ধাপ যদি ডান দিকে যাওয়া যায় কোন সংখ্যা থেকে, ডান দিকে মানে কি? পরের সংখ্যা। এক ধাপ ডানে মানে পরের সংখ্যা, পরবর্তী সংখ্যা। তাহলে এখানে কি আছে? যে পরবর্তী সংখ্যা। এক ধাপ ডানে মানে পরবর্তী সংখ্যা, এক ধাপ বামে মানে পূর্ববর্তী সংখ্যা। মনে রাখো, এক ধাপ ডানে মানে পরবর্তী সংখ্যা, এক ধাপ বামে মানে পূর্ববর্তী সংখ্যা। নিচের কোন শব্দ যুগল পরস্পর বিপরীত? বিপরীত, একটা আরেকটার কি? বিপরীত। ওকে, খেয়াল করি, হ্রাস ক্ষতি, এটা তো বিপরীত হবে না। হ্রাস মানে কমা, ক্ষতি মানে তো ক্ষতি, আমরা জানি। ব্যয় হ্রাস, এটার বিপরীত তো এটা না। মানে যে দুইটা মানে শব্দ থাকবে, একটা আরেকটার বিপরীত হবে। দেখো, আয় বৃদ্ধি, বিপরীত না। এখানে দেখছি লাভ ক্ষতি, লাভের বিপরীত হলো ক্ষতি। তাহলে উত্তর কোনটা? ঘ নাম্বার। লাভের বিপরীত কি? ক্ষতি। উত্তর কি? ঘ নাম্বার। 30 নম্বর, 30 নম্বর, আয়, লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে। হ্যাঁ, এটা আমরা দেখলাম। আয় মানে বৃদ্ধি পাওয়া, মানে বাড়া, লাভ মানেও বাড়া, বৃদ্ধি পাওয়া মানে তো বৃদ্ধি পাওয়া বা বাড়াই। প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ঘন রাশি বলে। হ্যাঁ, 7 টাকা আয়কে +7 দ্বারা চিহ্নিত করলে 10 টাকা ব্যয়কে -10 দ্বারা চিহ্নিত করা যায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? সবগুলোই হবে। 1 2 3 সবগুলোই আমাদের হবে। এই ক্লাসগুলো করার একটা সুবিধা আছে, বুঝছো? একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তোমাদের হয়তো দেখবা যে গাইড যদি থাকে, যে যার গাইড করো, একবার করলেই ক্লিয়ার। হয়তো একটু কষ্ট করে করা লাগছে, এখন বলবা যে স্যার এমসিকিউ সলভ করে দিচ্ছে, কিন্তু একটা এমসিকিউ সলভ করে দেওয়ার সময় কতগুলো কথা বলছি। আমি তো গল্প হয়তো 2-1টা গল্প বলেছি, করেছি, কিন্তু আমার এখানে মেইন জিনিসটা হলো যে আমার পড়াশোনা রিলেটেড সবসময় কথা চলতে থাকে। 31 নম্বর, 1 2 3 সংখ্যাগুলোকে কি ধরনের সংখ্যা বলে? 1 2 3, 1 থেকে শুরু হইলে সেটা স্বাভাবিক সংখ্যা, 0 থেকে শুরু হইলে অঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা কি? 1 থেকে শুরু, 1 থেকে শুরু স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু। মৌলিক সংখ্যা শুরু হয় কি? 2 থেকে। মৌলিক সংখ্যা কি? 2 থেকে, মানে 2 3। অঋণাত্মক সংখ্যা শুরু হয় 0 থেকে। আর অমূলক সংখ্যা একটু বড় হোক, 8 এ উঠো, তাহলে 8 এ না 7 এ উঠলে অমূলক সংখ্যা পাবো।
অমূলদ সংখ্যা পাবা বলতে ক্লাস 7 এ শুধু অধ্যায়ের নাম দিয়ে রাখছে অমূলদ সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যার কোনো কিছু আর পড়ায়নি, মূলদ অমূলদ কিন্তু বর্গমূল দিয়ে রাখছে। তো ইনশাআল্লাহ যদি আমার কাছে থাকো তাহলে কোনো শব্দের অর্থ তোমাদেরকে না বুঝিয়ে আমি পরের ইয়েতে যাব না, প্রশ্নে যাব না। দেখো -4 -3 -2 -1 0 1 2 3 4 এগুলো কি ধরনের সংখ্যা? দেখো মাইনাসও আছে, প্লাসও আছে, শূন্যও আছে, সবগুলো আছে। তো এখানে যদি সবগুলো থাকে তাহলে তাদেরকে বলবো পূর্ণ সংখ্যা। কি বলবো আমরা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাতে মাইনাসের পোরশন থাকবে, পোরশন মানে অংশ, মাইনাসের অংশ থাকবে, প্লাসের অংশ থাকবে, শূন্য থাকবে। ওকে, তারপর 33 নম্বর। 33 নম্বর বলেছে 0 1 2 3 এগুলো কি ধরনের সংখ্যা? তো একটু আগেই বললাম শূন্য থেকে যে সংখ্যাগুলো শুরু হয় 0 1 2 3 4 তাদেরকে বলবো আমরা কি? তাদেরকে কি বলবো? অঋণাত্মক সংখ্যা। কি? অঋণাত্মক সংখ্যা। আবার এগুলোকে কি পূর্ণ সংখ্যা বলা যায় না? এগুলোকে কি পূর্ণ সংখ্যাও বলা যায়। শূন্য পূর্ণ সংখ্যা, 1 2 3 এগুলো তো পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মক সংখ্যা বলা যাবে না। ধনাত্মক সংখ্যা যেগুলো স্বাভাবিক সংখ্যা সেগুলোই ধনাত্মক সংখ্যা। তো শূন্য তো এখানে ধনাত্মক সংখ্যা না। তাহলে আমাদের অপশন হবে কি? গ, 1 ও 3। তারপরে 1 2 3 1 2 3 সকল পূর্ণ সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়? সকল পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগ কি কি বাবা? অঋণাত্মক, ঋণাত্মক, শূন্য আর হলো কি ধনাত্মক। 3 প্রকার। 3 প্রকার। কি পূর্ণ সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। বাম দিকে থাকে ঋণাত্মক, বাম দিকে থাকে কি ঋণাত্মক, তারপরে থাকে শূন্য, তারপরে থাকে কি ধনাত্মক। এই 3 প্রকার, এই 3 প্রকার হলো আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে? ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। আমরা যখন এই সংখ্যা রেখা আঁকাই তখন তোমাদের এই যে হলো শূন্য, বামে যেগুলো থাকে সেগুলো কি ঋণাত্মক, বামে থাকে কি ঋণাত্মক, আর ডানে থাকে কি ধনাত্মক। ঠিক আছে? বামে থাকে ঋণাত্মক, ডানে থাকে কি ধনাত্মক, আর মিডিলে থাকে কি শূন্য। 35 নম্বর, সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে বাম দিকে 8 ধাপ। ঠিক আছে? আমাদের মনে রেখো বীজগণিতে কিন্তু যে ডিজিট গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ইংরেজিতে। তো এটা মনে হতে পারে 4, কিন্তু 4 না, 8। তো 8 ধাপ অতিক্রম করে কোন বিন্দু পাওয়া যায়? বাম দিকে গেলে মাইনাস পাওয়া যাবে, যে কয় ধাপ অতিক্রম করবে শূন্য থেকে তত। অথবা আমরা যদি এই যে সংখ্যা রেখা আঁকাই 0, এখান থেকে 8 ধাপ, 1 2 3 4 5 6 7 8, 8 ধাপ আসলো, মানে এই বিন্দু। তো এই বিন্দুর নামটা কি? এটা হলো -1, এটা -2, এটা -3, এটা -4, -5, -6, -7, বিন্দুর নাম হলো -8। 8 ধাপ। দেখো যে একটা লাফ দিল, দুইটা লাফ দিল, তিনটা লাফ দিল, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে? -6 0 8 সংখ্যাগুলোর মধ্যে কোনটি সংখ্যা রেখায় সর্বডানে অবস্থিত? কি বলেছে এখানে? কি বলেছে বাবা? -6 0 8 যে সংখ্যাটা বড় সেটা সবথেকে ডানে অবস্থিত। তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে বড় কোনটা? -6 0 8 বড় কোনটা? সবথেকে বড় 8, তার জন্য হলো 8 হলো সর্বডানে অবস্থিত। অথবা সংখ্যা রেখা আকারে দেখো 8 হলো সর্বডানে অবস্থিত। এই তিনটার মধ্যে সবথেকে ডানে অবস্থিত 8। নিচের কোনটি সঠিক? 37 নম্বর, নিচের কোনটি সঠিক? খেয়াল করি ক নাম্বার বলছে 0 বড়। 0 বড় কিসের থেকে বড়? -1 এর থেকে বড়। -1 এর থেকে 0 বড়। এটা তো সঠিক অবশ্যই। যেদিকে হা করে থাকবে সেদিক বড়। 0 আর 1 সমান, এটা তো পাগল হবে না। দেখো 0 থেকে -1 বড়, এটাও হবে না। 0 আর -1, 0 থেকে -1 বড় অথবা সমান, এটাও হবে না। ঠিক আছে? যেদিকে হা করে থাকবে
এই যে এই হা তার মানে এইদিকে বড় আর এই পেছনের সাইডে কি ছোট। আবার যদি এই দিকে হা করে থাকে সবসময় হায়ের দিকে বড় পেছনের সাইড কি ছোট। কিন্তু তোমাদেরকে আমি কিন্তু বলেছি বড় চিহ্ন কোনটা, এই চিহ্নের নাম হলো বড়। এই চিহ্নের নাম কি বড়। বাম দিকে হা করে থাকে আর ডান দিকে হা করে থাকে এই চিহ্নের নাম কি ছোট, মনে রাখবে। কিন্তু যেটা হায়ের মধ্যে থাকবে বা হায়ের দিকে থাকবে, হা করে আছে মনে করো হা, সেটা হলো বড়। দেখো 38 নাম্বার, ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে বড়? ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে সবথেকে বড় হইল -1, সবথেকে বড় হইল কি -1, অথবা এই সংখ্যাগুলোর মধ্যে যেটা বড় সেটাই হইল বড় হবে। তো অথবা সংখ্যা রেখায় যেটা সবথেকে ডানে অবস্থিত সেটা সবথেকে বড় হবে। তাহলে এখানে -8 পর্যন্ত আছে, আমি এখানে বললাম 0, এটা -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তাহলে সব থেকে ডানে কোনটা? -8 হলো এই যে এখানে, এটা হলো -8, তারপরে -6 হলো এই যে এটা, তারপর -4 হলো এটা, আর -1 হলো এই যে এটা। তাহলে সব থেকে ডানে যেটা অবস্থিত সেটা বড়। অথবা যদি আমরা কম্পেয়ার করি -8 বড় না -6 বড়? মাইনাসের ক্ষেত্রে উল্টা, ছোটটাই বড়। মাইনাসের ক্ষেত্রে উল্টা, ছোটটাই বড়। আমি তোমাদেরকে শেখানোর সময় বলেছিলাম যার ঋণ যত কম সে তত বড়, যার ঋণ কম। এখন ঋণ কম মানে কি? এর 8 টাকা বাকি, এর 6 টাকা বাকি, তাহলে বড় কে? এ বড়, যার বাকি কম, যার ঋণ কম। তারপরে আবার খেয়াল করি -4 বড় না -1 বড়? বাকি কম কার? 1 এটা। ঠিক আছে, তাহলে এই চারটা কম্পেয়ার করলে আমরা কি পাই? -1টা আমরা বড় পাচ্ছি। -1 সবথেকে ঋণ কম কার? 1 এর ঋণ কম। নিচের কোনগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে গেলে আমাদের কি করা লাগবে? 0 থেকে শুরু করে 1 2 3 4, 0 প্লাস স্বাভাবিক সংখ্যা। দেখো 0 প্লাস স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 0 প্লাস স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 0, স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4, এইগুলো স্বাভাবিক সংখ্যা। তারপর 40 নম্বর বলেছে, 40 1 2 3 উপরের সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা? 1 2 3 এগুলো কি স্বাভাবিক সংখ্যা। কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কি ধরনের সংখ্যা? এগুলো কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলোকে কি বলে? সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলোকে বলে কি বাবা? কি? ঋণাত্মক সংখ্যা। সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলোকে কি বলে? ঋণাত্মক সংখ্যা। বাম উল্লেখ করে দেওয়া লাগতো যে শূন্যের বাম, তাহলে প্রশ্নটা আরো গাঢ় হইতো বা ভালো হইতো। সংখ্যা রেখার বাম দিকের সংখ্যাগুলোকে কি বলে? ঋণাত্মক সংখ্যা। বাম দিকের সংখ্যাগুলোকে কি বলে? ঋণাত্মক সংখ্যা। 42 নাম্বার, সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে কোন বিন্দু পাওয়া যায়? যে বিন্দু কোন বিন্দু থেকে অতিক্রম করছে বা কোন বিন্দু থেকে যাচ্ছে? শূন্য বিন্দু থেকে, তাহলে শূন্য লিখবো। ডান দিকে গেলে প্লাস, বাম দিকে গেলে মাইনাস। কয় ধাপ গেছে? 5 ধাপ ডান দিকে, তাহলে +5। তাহলে কত হলো? শুধু 5 অথবা +5। অথবা তুমি সংখ্যা রেখা আঁকা, শূন্য থেকে ডান দিকে 5 ধাপ যাবা, দেখবা যে 5ই পাবা। ওকে, সংখ্যা রেখার বাম দিকে গেলে সংখ্যার মান কি হয়? বামে গেলে সংখ্যার মান কমে। বামে গেলে সংখ্যার মান কি হয়? বামে গেলে সংখ্যার মান কমে। ডানে গেলে সংখ্যার মান কি হয়? বাড়ে। ডানে গেলে সংখ্যার মান কি হয়? বাড়ে। বামে গেলে সংখ্যার মান কি হয়? কমে। সংখ্যা রেখার সর্ববামে কোনটি অবস্থিত? এখানে যেটা সবথেকে ছোট সেটা বামে, আর যেটা সবথেকে বড় সেটা ডানে। তো আমাদের বলেছে বামের কথা, সর্ববামে। সর্ববামে, তাহলে ছোট কোনটা? 4 8।
এর তো প্লাস চিহ্ন, কিন্তু উপরে মাইনাসও আছে, তাহলে প্লাসের হিসাব আর না। এই চারটার মধ্যে ছোট কোনটা খেয়াল করি, -7, -9, 4, 8, এই চারটার মধ্যে ছোট কোনটা? আমরা যদি ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড় সাজাই, তাহলে ঋণ কার বেশি? সে হলো সব থেকে ছোট। ঋণ কার বেশি? সে হলো সব থেকে ছোট। আমি যদি চিন্তা ভাবনা করি, এ হলো -7, তার মানে এর ঋণ হলো 7 টাকা। এ হলো -9, তার মানে এর ঋণ হলো 9 টাকা। তাহলে ঋণ বেশি কার? 9 এর বেশি, -9। তাহলে -9 হলো সব থেকে ছোট। তারপরে কি? -7, তারপরে কি 4, তারপরে কি? আমি যদি সাজাই ক্রমান্বয়ে বা মান অনুসারে যদি সাজাই, তাহলে -9 সব থেকে ছোট বা সবার বামে আছে। ক্লিয়ার? তাহলে সর্বভাবে কোনটি অবস্থিত? -9। এই ক্লাসগুলো ভুলে গেলে রেকর্ড ক্লাসগুলো আবার দেখবা। একটা অঙ্ক করানোর সময় অনেক কথা বলছি, ঠিক আছে? দাঁড়ায় থাকতে থাকতে আর কথা বলতে বলতে আমার পায়ের অবস্থা শেষ। কোনটি সংখ্যা রেখার সর্বডানে অবস্থিত? সর্বডানে মানে সব থেকে বড় যেটা, সেটা ডানে অবস্থিত হবে। তাহলে এই যে -7, কি বলেছি বাবা? -7, খেয়াল করি, -7, 0, 8, 9, এগুলোকে আমরা যদি ছোট থেকে বড় সাজাই, সব থেকে ছোট -7, তারপরে 0, তারপরে 8, তারপরে 9। তাহলে সব থেকে বড় যেটা, সেটা সর্বডানে থাকবে। তাহলে সর্বডানে কোনটা? 9 থাকবে। সর্বডানে কোনটা থাকবে? 9 থাকবে। 46 নাম্বার, বকুল ও টুটুল কোন স্থানে শূন্য বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটা শুরু করলো? শূন্য বিন্দুর ডান দিকের ধাপকে প্লাস ও বাম দিকের ধাপকে মাইনাস দ্বারা সূচিত করা হলো। বকুল যদি ডান দিকে 4টি ধাপ অতিক্রম করে, 0 থেকে 4 ধাপ, তাহলে তার অবস্থান চিহ্ন সহ কোনটি? চিহ্ন সহ, এখানে কিন্তু অবশ্যই বলেছি কি চিহ্ন সহ, এটা কিন্তু খেয়াল করো, চিহ্ন সহ, ঠিক আছে? আমাকে যদি এটা না বলতো, তাইলে আমার উত্তর কিন্তু চিহ্ন না দিলেও হয়তো 0 থেকে 4 ধাপ, এই যে 0, 1 ধাপ 1, 2 ধাপ 2, 3 ধাপ 3, 4 ধাপ দিলে 4, 4 এ যায়। তাহলে 0 সহ মানে চিহ্ন সহ লিখলে কোনটা হবে? +4। কেউ যদি 4 লিখো তাহলে কিন্তু ভুল যাবে, কারণ এখানে বলে দিয়েছে কি চিহ্ন সহ লিখতে হবে। কি বলেছে? চিহ্ন সহ লিখতে হবে। বকুল ও টুটুল কোন স্থানে শূন্য বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটা শুরু করলো? শূন্য বিন্দুর ডান দিকের ধাপকে প্লাস ও বাম দিকের ধাপকে মাইনাস দ্বারা সূচিত করা হলো। টুটুল যদি বাম দিকে 5টি ধাপ অতিক্রম করে, তাহলে তার অবস্থান চিহ্ন সহ বাম দিকে 5 ধাপ, 0 থেকে বাম দিকে 5 ধাপ, 0 থেকে বাম দিকে কি 5 ধাপ, 0, দেখো -1, -2, -3, -4, -5, 5 ধাপ। একটা ধাপ, 2টা ধাপ, 3টা ধাপ, 4টা ধাপ, 5টা ধাপ, তাহলে হলো কি -5। কি হলো? -5। 48 নাম্বার, আমি ক্লাস করানোর সময় কিন্তু কমেন্ট অফ করে দিই। অন্যান্য কোচিং এ ওরা যেরকম কমেন্টের আশায় কমেন্ট চালু করে রাখে, ক্লাসের মধ্যে কমেন্ট করে। হ্যাঁ, কে কোথায় থেকে জয়েন করছো একটু কমেন্ট করো, তোমরা সবাই ভালো আছো, তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে একটু কমেন্ট করো, স্কুলের নাম কি কমেন্ট করো, তোমাদের বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করো। এরকম অনেকে বলে যে ফোন দেখে দেখি তো, হ্যাঁ 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 কমেন্ট করো। এই যে এরকম করবে, মনে করো ক্লাস করাচ্ছে, এখন তোমাকে যেরকম একটা প্রশ্ন দিল, বকুল ও টুটুল কোন স্থানের, এই প্রশ্নটা পড়ে হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই কমেন্ট করো, উত্তর কোনটা হবে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো। ক, খ, গ, ঘ কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ, সুমাইয়া জান্নাত কমেন্ট করেছে ক হবে, মারিয়া কমেন্ট করেছে খ হবে, নিহাল কমেন্ট করেছে গ হবে, এভাবে বলবে। তো দেখা গেল 10টা এমসিকিউ পড়াইতে ওর 1 ঘন্টা শেষ, আর আমার এখনো 1 ঘন্টা হয়নি। কত? মোটামুটি 1 ঘন্টার মতো 47টা এমসিকিউ পড়ানো হয়েছে এবং এমসিকিউ গুলো বুঝিয়ে দেওয়া হয়েছে ভেঙে ভেঙে। ঠিক আছে? তো আমরা
যদি আরেকটু তবে যে ক্লাসের মাঝখানে কথা বলছি, না হলে 1 মিনিট একটা করে এমসিকিউ হয়তো শেষ হইতো। এই জন্য আমরা কমেন্টটাও চালু রাখিনি, যাতে তোমাদের ফুল ফোকাস যাতে আমার বোর্ডে থাকে, আমার কথার মধ্যে থাকে। দেখো, উপরে স্থাপিত সংখ্যাটি সংখ্যা রেখা কোন দিকে অবস্থিত? তো সংখ্যা রেখার কোন দিকে অবস্থিত, এখন আমি কিভাবে বুঝবো? দিক কি করে বুঝবো? দিকটা হলো এই যে শূন্য, শূন্য, শূন্য ডান মানে কি? ডান দিক। শূন্যর ডান, ডান দিক। শূন্যর বাম, বাম দিক। মানে শূন্যটা সেন্টার, শূন্যর ডান দিক। ডানে যারা থাকে তারা ডান দিকে থাকে, বামে যারা থাকে তারা হলো বাম দিকে থাকে। তাহলে উপরে স্থাপিত সংখ্যাটি সংখ্যা রেখার কোন দিকে অবস্থিত? বাম দিক না ডান দিক? কোন দিক? ডান দিকে অবস্থিত, ডান দিক। সংখ্যা রেখা বাম দিকে গেলে সংখ্যার মান কি হয়? বামে গেলে বামে গেলে হ্রাস পায়। বামে গেলে কি হয় বাবা? হ্রাস পায়। বামে গেলে কি হয়? হ্রাস পায়। হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। 50 নম্বর, যদি সমতল মেঝেকে শূন্য বিন্দু ধরা হয়, তাহলে 6টি সিঁড়ি উপরে উঠলে কি হবে? এই যে সমতল, 6টি সিঁড়ি উপরে, উপরে মানে কি? উপরে, উপরে, উপরে মানে কি? উপরে মানে তো প্লাস, নিচে মানে মাইনাস। উপরে মানে প্লাস, নিচে মানে মাইনাস। তাহলে 6টি সিঁড়ি, তাহলে হবে হলো +6। আমরা এই শব্দগুলো পড়েছি যে কোনগুলো প্লাস কোনগুলো মাইনাস। 2 তলার সমতল মেঝেকে শূন্য বিন্দু ধরা হলে 6টি সিঁড়ি নিচে নামলে নিচের কোনটি হবে? দেখো, নিচে, নিচে মানে মাইনাস। নিচে মানে কি? নিচে মানে মাইনাস। নিচে মানে কি? নিচে মানে হলো মাইনাস। নিচে মানে কি? মাইনাস। নিচে মানে কি? মাইনাস। তাহলে 6টি সিঁড়ি, 6টি সিঁড়ি, 6টি সিঁড়ি, তাহলে -6। দেখো 52, 1 2 3 উপরের প্রদত্ত সংখ্যাগুলোর সাথে শূন্য নিলে সংখ্যাগুলোকে কোন ধরনের সংখ্যা বলে? তার মানে যদি এরকম হয় 0 1 2 3, 0 1 2 3, তাইলে 0, এগুলো কি স্বাভাবিক সংখ্যা? এগুলো কি বাবা? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোর সাথে যদি শূন্য যুক্ত থাকে, তাহলে তাদেরকে বলি কি আমরা? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বলি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সংখ্যা রেখার ডান দিকের সংখ্যাগুলোকে কি বলে? সংখ্যা রেখার ডান দিকের সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলে। কি বলে? ধনাত্মক সংখ্যা। ডান দিকের সংখ্যাগুলোকে কি বলে? ধনাত্মক। ডান দিকে মানে শূন্যের ডানে, বামে মানে শূন্যের বামে। একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছ, উপরে সংখ্যাগুলো স্থাপিত সংখ্যাটি কি ধরনের সংখ্যা? তার মানে এই যে এখানে +4 বা শুধু 4, এই সংখ্যাটি কি ধরনের সংখ্যা? এই সংখ্যাটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক, শূন্যর ডানে আছে, শূন্যের ডানে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে বলি আমরা ধনাত্মক সংখ্যা। ওকে। সমতল মেঝেকে শূন্য ধরে মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামলে কোনটি হবে? নিচে, নিচে, নিচে মানে তো মাইনাস। কয়টা সিঁড়ি নামছে? 4টা সিঁড়ি, তাহলে হলো কি? -4। কি? -4, শূন্য থেকে যেহেতু। ওকে। সকল পূর্ণ সংখ্যাগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয়? সকল পূর্ণ সংখ্যাকে কয় ভাগে বিভক্ত করা হয়? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কি? ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। 57 নাম্বার, 1 2 3 সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, 1 2 3 সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। -3 -2 -1 সংখ্যাগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। না, অঋণাত্মকে তো শূন্য আর ধনাত্মক সংখ্যা থাকবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 1 2 3, এগুলো, এগুলো অঋণাত্মক। তাহলে এটা ঠিক না। -3 -2 1 0 1 2 3 সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। তাহলে আমাদের 1 ঠিক আছে আর 3 ঠিক আছে। তার মানে উত্তর হলো খ, 1 আর 3, 1 আর 3। 58 নাম্বার, সংখ্যা রেখার সাহায্যে দুইটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যায়। সংখ্যা রেখার সাহায্যে, হ্যাঁ, নির্ণয় করা যায়। তো যায়, নির্ণয় করা যায়। এই যে মনে করো, এই যে মনে করো এটা 0 1 2 3, 1 আর 3 এর মধ্যে দূরত্ব কত? মানে 1 থেকে 3 এ অথবা 3 থেকে 1 এ আসতে কয়টা লাফ দেওয়া লাগবে? দূরত্ব কত? এই যে একটা লাফ, দুইটা লাফ, তাহলে দূরত্ব কত? 2 ঘর। এরকম নির্ণয় করা যায়। তারপরে কি বলেছে? তাহলে আমাদের 1 নাম্বার ঠিক আছে। শূন্য বিন্দুটি সংখ্যা রেখাকে 2টি অংশে বিভক্ত করে। ঠিক আছে, অবশ্যই।
সংখ্যা রেখা শূন্যের ডান দিকে ঋণাত্মক দিক ধরা হয়, ঠিক নাই। তাহলে উত্তর হবে ক আর খ, মানে 1 আর 2, মানে হইল ক নাম্বার 1 ও 2, ক নাম্বার 1 ও 2। সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান কি হয়? ডান দিকে গেলে বাড়ে, বাম দিকে গেলে কমে, বাড়ে বা বৃদ্ধি পায়। 60 নম্বর, ঊর্ধ্বক্রম অনুসারে ক্রম কোনটি? ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। ওকে, তাহলে ছোট থেকে বড় কোনটি? খেয়াল করি তো, ছোট থেকে বড় প্রথমটা প্রথমে খেয়াল করি। -4, সব থেকে ঋণ বেশি যার সে ছোট। তারপর -3 1 0, এটা ঠিক আছে। তারপর 0 -4, 0 তো বড়, তাহলে 0 প্রথমে আসলো কেন? ঠিক নাই, মানে মাইনাসের থেকে তো 0 বড়। এটা তো দেখো মাইনাসের থেকে 0 বড়, ঠিক নাই। এটাও দেখো মাইনাসের থেকে 0 বড়, ঠিক নাই। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঠিক আছে, হলো ক নাম্বারটা। কি? ক নাম্বার। 61 নাম্বার, সংখ্যা রেখা থেকে আমরা লক্ষ্য করি 6 বড় 4 এর থেকে, অর্থাৎ 4 এর ডানে 6, অবশ্যই 4 এর ডানে কি? 6। 0 থেকে 3 বড়, অর্থাৎ 3 এর ডানে 0, ঠিক নাই তো? 3 এর ডানে 0, ডানে যেটা থাকে সেটা বড়। 3 এর ডানে 0 তো হবে না, 0 এর ডানে 3। ওকে, -7 এর ডানে -4 হয়, -4, হ্যাঁ ঠিক আছে। এটা -7 এর ডানে -4, যেটা ডানে থাকে সেটা বড়, যেটা ডানে থাকে সেটা বড়। -4 বড়, -7 ছোট। তাহলে 1 আর 3 হলো ঠিক আছে। তাহলে খ নাম্বার 1 আর 3 ঠিক আছে, ঠিক আছে।